গুড়ি বেঁধে দিতে হবে না লাগবে ভাই দেখা যাচ্ছে কজন দেখতেছে আচ্ছা আচ্ছা আমরা দেখো আমরা কথাবার্তা না বাড়িয়ে ল্যাপটপটা অন করে দেন ভিডিও যেন দেখা যায় আচ্ছা দেখো শুরুতেই তোমাদের বলছিলাম যে ভাইয়া চমক নিয়ে আসবো সেই বিষয়টা হচ্ছে আমরা একটু ল্যাপটপটা কানেক্ট দেন আমরা একটু বলি আর কি ডিটেলসটা সেটা ওপেন আছে আচ্ছা আমরা দেখো আমরা ঠিক আছে ভাই আচ্ছা দেখো আমরা তোমরা পরে আবার লাইভটা দেখবা ঠিক আছে তো আমরা কথা না বলিয়ে ভাইয়ের ক্লাস শুরু হবে ভাই চলে আসছে তো বিষয়টা দেখো আমরা উচ্চতর গণিত এবং পদার্থবিজ্ঞানের হচ্ছে তোমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড শিট করা হয়েছে তোমার হচ্ছে পরীক্ষাগুলোতে যেগুলো আসবে তোমাদের পরীক্ষায় যেগুলো আসবে এখানে মোটামুটি হচ্ছে 50 টাকা হলে 2টা শিট ফটোকপি করে নিতে পারবা এটা হচ্ছে প্রথম পত্র এটা দ্বিতীয় পত্র এখন এখানে কি কি দেওয়া আছে সেটা তোমাকে একটু বুঝাইতে হবে যে ভাই আপনার শিটে কি কি দিছেন এখানে ঢাকা ইউনিভার্সিটি দেখো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন ব্যাংক ঢাকা ইউনিভার্সিটি রিসেন্ট রাজশাহী ইউনিভার্সিটি জিএসটি আর যারা একটু অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন নেবে তাদের জন্য সিকে রুয়েট দিছি সিকে আর ইউইটি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করি দেখো তোমার কাছে 500 টাকার নোট আছে বুঝো 500 টাকার তোমার কাছে নোট আছে 100 টাকা কোনো ওটা ম্যাটারই করবে না এখানে ওটা তোমার কাছে ফাও ঠিক আছে অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো আছে তুমি জাস্ট এইগুলো এনশিওর করো এইগুলো আমরা যেগুলো দিচ্ছি প্রশ্ন ঠিক আছে তখন ইনশাআল্লাহ ওগুলো কভার হয়ে যাবে এমনি দৌড়াবে ওগুলো এমনি দৌড়াবে এখন কথা হচ্ছে ভাইয়া যে এগুলোতে আপনি কি কি দিয়েছেন এখানে জাস্ট হচ্ছে প্রশ্নগুলো উঠাই দেওয়া হয়েছে তোমাদের জাস্ট হচ্ছে প্রশ্ন উঠাই দেওয়া হয়েছে এখন এটার অ্যান্সার কিন্তু তুমি পাবা না ঠিক আছে তোমাকে জাস্ট হচ্ছে প্র্যাকটিস করতে হবে এখান থেকে সব দেওয়া ডিটেলস কোনটা কোন সালে আসছে কোন ইউনিভার্সিটি আসছে সব ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে কীভাবে সলভ করবো এটা সলভ সিস্টেমটা হচ্ছে আমরা তোমাদের প্রতি ক্লাসে এটা পড়াই দেবো প্রতি ক্লাসে আর কি লাইভ ক্লাসে এখন কথা হচ্ছে যারা 599 টাকা দিয়ে ভর্তি হও নাই এখনও তারা ঠিক আছে সামনে হচ্ছে আমাদের অনেক মানে সামনে তোমরা হচ্ছে কত হ্যাঁ কোর্স ফিটা 1499 টাকা দিয়ে ভর্তি হবা ইনশাল্লাহ আমরা এখান থেকে সামনে যারা আগ্রহী হবা লাইভ ক্লাস এক সপ্তাহ চলবে আমরা 20-30 টাকা ছাড় দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে ওকে তাহলে আজকে হচ্ছে রাত 12টা পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে তোমরা যারা এখনও যদি ভর্তি হইতে চাও তাহলে তোমরা 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবা 599 টাকা দিয়ে ভর্তি হতে পারবা ঠিক আছে আমরা কথাবার্তা না বাড়িয়ে তাহলে আজকে 12টা এটা কত ভাইয়া এম না এম পর্যন্ত ওকে আসেন আকাশ ভাই আসেন আপনার বিষয়টা বলেন আপনি শিটগুলো দেখান আচ্ছা খেয়াল করবা হ্যাঁ মাইক্রোফোনটা একটু ভাই দেখো আমার ফিজিক্স ফার্স্ট সেকেন্ড বার দুইটারই শিট আমার কাছে অলরেডি রেডি করে ফেলছি তোমাদের জন্যই এটা প্রস্তুত করা হ্যাঁ একটু আগে দেখেন একটু আগে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না খুব বেশি ওই একই প্রাইস খুব বেশি না তো এখানে আমরা ওই তোমাদের আলাদা করে দেওয়ার উদ্দেশ্য কি বলো তোমাদের আমাদের কোশ্চেন ব্যাংকগুলো তোমাদের আলাদা করে জ্ঞান দিলাম তুমি যদি গাইড দেখে সলভ করো বা কোশ্চেন ব্যাংক দেখে সলভ করো তোমাদের কাছে আমাদের কাছে যেগুলো দেওয়া থাকে তোমাদের সেখানে দেখবে ভাই উত্তর দেওয়া আছে হ্যাঁ এখন উত্তর দেখলে মনে হবে ভাই এটা আমি পারি এটা স্কিপ করে চলে যাই তোমার কাছে এটাই মনে হবে যে আমি এটা পারি এটাকে আর প্র্যাকটিস করার দরকার নাই আমাদের আলাদা করে দেওয়ার উদ্দেশ্য একটাই যে তুমি যখন সলভ করতে যাবা সলভ করতে গেলে তুমি যেন সামনে উত্তর না পাও আর তুমি মাথাটা খাটাও হ্যাঁ তোমাদের প্র্যাকটিসের যে সমস্যাগুলো হয় তোমরা বলছিলে ভাই আমি করি কিন্তু ভুলে যাই হ্যাঁ তো কীভাবে ভুলে যাও কারণ তুমি ভাইয়া করে রাখছো কীভাবে পড়ছো ওই যে কোশ্চেন ব্যাংকে আছে কোশ্চেন ব্যাংকের উত্তরটাও দেওয়া আছে পাশে উত্তর দেখতা সাথে পড়ে দেয় তখন উত্তর দেখে মনে করতে ও ভাই এটা তো এইভাবে করলে তো হয়ে যাচ্ছে সহজ হ্যাঁ তো এই জিনিসগুলো তোমাদের কমন হয় এটা আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি এটা করছিলাম কিন্তু কথা হলো ভাইয়া
তুমি যখন দেখবা, কারণ তোমার কাছে আমি বলছিলাম ভার্সিটি কোশ্চিন সবসময় পরিচিতই মনে হবে, তাই না? কিন্তু তুমি যখন একা একা সলভ করতে যাবা, উত্তর দেখা ছাড়া সলভ করতে যাবা, তখন তোমার কাছে মনে হবে এই জিনিসটা একটু কঠিন। বুঝতে পারছি? ঠিক আছে। তো এই সমাধানটাই কিন্তু আমরা দিছিলাম এখান থেকে। তো তোমরা কিভাবে পাবা এটা? হ্যাঁ, যারা আমাদের কোর্সে জয়েন করছো সবাইকে আমার খুব শীঘ্রই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবো। আমাদের ওই টেলিগ্রাম গ্রুপে আমাদের পিডিএফটা পেয়ে যাবে। হ্যাঁ, তো পিডিএফ থেকে তখন তোমরা মানে পাশে যে তোমাদের ফটোকপি দোকান আছে এখান থেকে প্রিন্ট করে নিলেই তোমরা আমাদের যে শিটটা রেডি হয়ে যাবা। ওকে, আচ্ছা আমরা খুব দীর্ঘ করবো না। আরেকটা কথা তোমাদের বলবো, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? এই আমাদের হচ্ছে অ্যাডমিশন জার্নি সবচেয়ে ইম্পর্টেন্ট কথা। এখন দেখো তোমাদের মেডিকেল পরীক্ষা হয়েছে, অনেকে অকৃতকার্য হয়েছো। এখন যেটা বিষয় আমি বলি, তোমাদের যার যার নিজেদের এরিয়া এবং তোমাদের টার্গেটটা জাস্ট ফিক্সড করতে হবে যে আমি কোন ইউনিভার্সিটিতে পড়বো, কোন সাবজেক্টে পড়বো। এটা তোমাকে আজকে লাইভ ক্লাস শুরু হচ্ছে ফার্স্ট, এখনই ফিক্সড করতে হবে ভাইয়া। যেমন আমি বলি, আমার বাসা যদি চট্টগ্রাম হয়, ঠিক আছে, এখন আমার চান্স হয়েছে রাজশাহীতে, কিন্তু দেখো রাজশাহীতে যেয়ে কিন্তু পড়াটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, ঠিক আছে না? এখন যদি তুমি চুজ করো যে ভাই আমি চট্টগ্রামেই পড়বো, আমার বাসা চট্টগ্রামে, তাহলে এটা তোমার জন্য সুবিধা হচ্ছে, ঠিক আছে? আবার সাবজেক্টটাও তোমাকে ফিক্সড করতে হবে। তোমার যদি ম্যাথ রিলেটেড সাবজেক্ট ভালো লাগে তাহলে তুমি ম্যাথ রিলেটেড সাবজেক্ট পড়বা, ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? আর যদি তোমার দেখো যে বায়োলজি রিলেটেড সাবজেক্ট ভালো লাগে, তাহলে তোমাকে অবশ্যই বায়োলজি রিলেটেড সাবজেক্টটা চুজ করে পড়তে হবে। তাহলে এখন পয়েন্ট হচ্ছে একটা, তুমি চুজ করবা তোমার কোনটা ভার্সিটি, তুমি কোন ভার্সিটিতে পড়বা এখনই লিখে রাখবা, VRSITY ভার্সিটি। দেন হচ্ছে 2 নাম্বারটা হচ্ছে তোমার সাবজেক্ট। এখন আজকে তুমি এটা চুজ করে তোমার হচ্ছে টেবিলের সামনে টাঙায় রাখবা, ঠিক আছে? আমরা ভবিষ্যতে তোমাকে এটা দেখতে চাই, ওইটা সহ প্রুফ সহ ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে তোমাকে দেখতে চাই, ঠিক আছে? আব্দুল মোমিন ভাই আসেন, ভাইয়ের সাথে একটু, তোমরা তো আগেই পরিচয় হয়েছো, তারপরেও আমরা পরিচয় করে দিচ্ছি। ভাই আসেন। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ঘুমাই গেছো না জেগে আছো রে? একটু কমেন্ট করো, আমরা দেখি তোমরা কোথায়। তো ভাইয়ারা যা বলছে এটাই ঠিক, তোমাদের টার্গেট ফিক্সড করো যে ভাইয়া আমরা এই জায়গায় যেতে চাই, আর যে টার্গেট ফিক্সড করবে সেটার জন্য তোমাদেরকে প্রয়োজনে দৌড়াইতে হবে। এখন বুঝতে পারতেছো হামাগুড়ি দিয়ে গেলে তুমি কোনো জায়গায় চান্স হবে না। অলরেডি মেডিকেল অভিজ্ঞতা তো তোমাদের হয়ে গেছে যে ভাইয়া মনে হয় যে মেডিকেল কোশ্চিন আমরা যখন বাইরে সলভ করি তখন মনে হচ্ছে ভাইয়া 90+। ফার্স্ট ইয়ারের পোলাপান বলে যে ভাইয়া আমি তো 90টাই পারি, অথচ হাইস্ট মার্ক 90 বা 94 এরকম কাছাকাছি। তাহলে তোমাদেরকে বলি, জুবাইর ভাই যে কথাগুলো বলছে সত্যিই তাই। আকাশ ভাইও বলছে যে তোমরা যখন কোশ্চিনটা দেখো, পাশে উত্তর দেখো, তাকালেই মনে হয় উত্তরটা পারতেছি, আরে কি সহজ কোশ্চিন। আসলে ভার্সিটি কোশ্চিনটা দেখলে সহজ মনে হলেও ওই জায়গায় যখন বসবে তখন কিন্তু একটু কঠিনই আছে। তো তোমাদের এই কঠিন প্রশ্নগুলোকে সহজ করে দেওয়ার জন্যই তোমাদের এই ভাইয়ারা আছেন, আর আমিও সাথে আসি, এই সর্বোচ্চ সাপোর্ট তোমাদেরকে দিয়ে যাব, ঠিক আছে? তো একটু ভাইয়া ক্লাস শেষে তোমাদের সাথে দেখা হচ্ছে জাস্ট। এখন আমরা বসে ভাইয়ের ক্লাসটা করব তোমাদের সাথে ইনশাআল্লাহ। তোমাদের কমেন্টের রিপ্লাই আমরা বসে বসে দিব, আমি আর আকাশ ভাই, ঠিক আছে? কথাবার্তা না বাড়িয়ে ক্লাস শুরু করেন ভাই। এটা লাগাই না, এই যে এখান থেকে শুরু না, ওকে। আচ্ছা, এইটা ডিলিট তো করা হচ্ছে না, পরেরটাতে যাইতে হচ্ছে। হ্যাঁ ভাই, আপনারা ইয়ে করে তাহলে এটা তো শেষ না, এটা মুছে ফেলি। এইটা মুছে ফেলতে হবে না, এখান থেকে শুরু করে আমরা বসে আছি। ও বেসিকটা না? হ্যাঁ, তাহলে এটা দিয়ে ক্লাস করে দিচ্ছি। ওকে, আচ্ছা দেখো, আমরা হচ্ছে একেবারে বেস থেকে শুরু করব। বেস থেকে শুরু করার উদ্দেশ্যটা হচ্ছে যে কোথা থেকে কোশ্চিনটা হয় তুমি ধরতেই পারো না যে ভাইয়া কোথা থেকে কোশ্চিনটা হয়েছে, তাহলে তো তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না। আর তোমার যদি ধারণা থাকে যে ভাইয়া এই অংশ থেকে প্রশ্নটা হয় এবং এইভাবে প্রশ্নটা হয়, তাহলে আমার বিশ্বাস তোমার প্রিপারেশনটা গোছানো হবে, ভালো হবে। আর এই কম সময়ের মধ্যে তোমার এই গোছানো প্রিপারেশনটা নিয়েই আমাদের মূলত এই টার্গেট আর ইউ বেস্টটা, ঠিক আছে? তো আসো, আর আরও কিছু কথা বলে দিই তোমাদেরকে বাস্তব অভিজ্ঞতা থেকে, যে তুমি অলরেডি তোমাদের কিছু অ্যাডমিশন টেস্ট হয়ে যাচ্ছে, তাহলে অ্যাডমিশন টেস্টে যখন চান্স পাচ্ছ না তখন তোমরা হতাশ হয়ে যাচ্ছ যে ভাইয়া কোথাও তো চান্স হচ্ছে না, কি করব? বা যাদের টার্গেট মেডিকেলই ছিল তারা তো অলরেডি ডিপ্রেশনে আসো। তা আমি তোমাদেরকে বলি ভাইয়া, রিজিকের মালিক তো উপর আল্লাহ। তো তারপরেও তোমার চেষ্টাটা থাকতে হবে এবং ভাগ্য যেখানে আসে তুমি সেখানে যাবে, ঠিক আছে? তবে চেষ্টা ছাড়া কিন্তু যেতে পারবে না। চেষ্টার কারণে বা পরিশ্রমের কারণে, দোয়ার কারণে তোমার ভাগ্য পরিবর্তন হতে পারে। আর রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রিক কেন আমাদের এই প্রিপারেশন? রাজশাহী ইউনিভার্সিটি কেন্দ্রিক প্রিপারেশনের বেশ কিছু কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে যারা রাজশাহী ইউনিভার্সিটির সময় পাচ্ছ তোমরা অনেক দিন বেশি,
মানে রাজশাহী ইউনিভার্সিটি প্রিপারেশন নিতে তোমরা যথেষ্ট পরিমাণ সময় পাচ্ছ, তাহলে এটা যদি তোমার একটু গোছানো প্রিপারেশন হয় তাহলে তুমি অবশ্যই এ জায়গায় কোয়ালিফাই করবে। আর আরও কিছু ব্যাপার হচ্ছে যে তোমরা জানো যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোর মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি একটা। অনেক স্টুডেন্টের স্বপ্নই যে ভাইয়া রাজশাহী ইউনিভার্সিটিতে পড়বো, এই লাল সাদা বাসে উঠবো, দেখবো, আবার দোতলাও আছে, হ্যাঁ তোমার একটু যদি মনে করো ফিল নিব তাহলে তুমি নিতে পারবে। তো এই কারণেই আমাদের মূলত এই প্রসেসটা, এই চাওয়া পাওয়া, ঠিক আছে। আর তোমাদেরকে ভাইয়ারা যেভাবে বললো এভাবে শুরু করো, গোছানো প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে, ঠিক আছে। আর আমাদের গাইডলাইনগুলো দেখো যে ভাইয়ারা কি বলতেছে। তোমাকে 100-তে 100ই পেতে হবে এই কথা আমরা বলিনি বা আমরা বলতেছি না। আমরা চাই তুমি একটা কোয়ালিফাই স্কোর করো, ঠিক আছে। এই কোয়ালিফাই স্কোর করার জন্য যতটা হেল্প করার দরকার আমাদের সেকেন্ড মেন্টর তোমাদেরকে এই হেল্পটা করবে। তো আমরা ফার্স্টেই শুরু করব গুণগত রসায়ন দিয়ে, যে গুণগত রসায়নে কি কি আছে ভাইয়া, আর এখান থেকে কোন কোন সেক্টর থেকে কোশ্চিনটা হয়। আমরা আসলে আজকে মেন টপিক থেকে তেমন শুরু করতেছি না, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে দেখাবো এবং প্রশ্ন ধরে ধরে উত্তর করে দিব, ঠিক আছে। তো আমাদের ফার্স্টেই একেবারেই কিছু বেসিক জিনিস তোমাদেরকে দেওয়ার পরেই প্রশ্নেতে যাই এবং প্রশ্নের সলভগুলো হলে আমরা মোটামুটি আজকের ক্লাসে সন্তুষ্ট থাকবো, ঠিক আছে। তোমাদেরকে বারবারই বলা থাকবে আমাদের, তোমরা প্রশ্নগুলো দেখো, আমাদের প্রশ্নগুলো বোঝার চেষ্টা করো, না পারলে মেন্টরকে জানাও যে ভাইয়া এই প্রশ্নের উত্তর এমন হচ্ছে কেন, ঠিক আছে। আর তোমরা কি ঘুমায় পড়লে না জেগে আসো, এজন্য একটু কমেন্ট করো যেন আমরা দেখতে পাই যে হ্যাঁ তোমরা এখনো জেগে আসো, আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছ এবং নিজেরাও কিছু শিখতে চেষ্টা করতেছো, ঠিক আছে। তোমাদের কমেন্টগুলো আমরা একটু পরে পাই, হ্যাঁ, তো এই জন্য তোমরা ধৈর্য ধরে একটু দেখো, আমরা কমেন্টে রিপ্লাই দিব ইনশাল্লাহ, হ্যাঁ। তো ফার্স্টেই আমরা পড়বো হচ্ছে গুণগত রসায়ন। ইংরেজিতে আমরা এটাকে বলি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। হ্যাঁ ভাইয়া, মায়া জান্নাত, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। হ্যাঁ নেট খারাপ, এই কারণে আমরাও তোমাদের কমেন্টগুলো ভালো মানে দেখতে পাচ্ছি না, আসতে একটু দেরি হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ তোমাদের কমেন্টগুলো আমরা দেখে তোমাদেরকে রিপ্লাই দিব। তোমরা যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাদেরকে বলো, আমরা অবশ্যই রিপ্লাই দিব, একটু ধৈর্য ধরো। আচ্ছা, তো এখন দেখো গুণগত রসায়ন, এটাকে আমরা বলি কোয়ালিটেটিভ কেমিস্ট্রি। তো কোয়ালিটি কি? তুমি যদি স্বাভাবিকভাবে বলো যে ভাইয়া রসায়নকে কয় ভাগে ভাগ করা যায়, তাহলে বলতে হবে 2 ভাগে ভাগ করা যায়। একটাকে বলে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, একটাকে বলে কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। কোয়ালিটি মানে গুণগত, গুণ বিচার করে দিবে, আর কোয়ান্টিটি মানে তোমাকে পরিমাণ বলে দিবে যে কত পরিমাণ বা কত মোল বা কি সম্পর্কে মানে কতটুকু আছে, সব কিছুই তোমাকে পরিমাণগত উল্লেখ করবে। আর গুণগত রসায়ন পরিমাণগত বলবে না তোমাকে, শুধু বলে দিবে কি আছে, কিভাবে আছে, এই গঠনগুলো নিয়ে আলোচনা করবে। তো তোমাদের এই গুণগত রসায়নের এইচএসসি যে সিলেবাসটা আছে সেখানে আমরা প্রথমের দিকে যে ধারণাটা পাই সেটা হচ্ছে, প্রথমে এমন ধারণা পাবো যে তোমাদের থাকবে হচ্ছে পরমাণুর মডেল, পরমাণু কিভাবে গঠিত হয়েছে, পরমাণুর কণিকাগুলো কি কি আছে এবং এই কণিকার বিস্তারিত ধারণা, মানে মূল কণিকার, স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, কম্পোজিট কণিকা, এবং এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। তাহলে এই বিষয়গুলো আমরা প্রথমের দিকে পড়বো, ঠিক আছে। তার পরবর্তীতে কিছু বিষয় আছে যেমন হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, এগুলো থেকে দেখবে প্রায় বছরই প্রশ্ন হচ্ছে যে আইসোটোপ কি, নিচের কোনটা আইসোটোপ, নিচের কোন জোড়া আইসোবার, নিচের কোন জোড়া আইসোটোন। তো এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব। আমরা চাই তোমাদের যতগুলা প্রশ্ন থাকবে তোমরা এর প্রায় 90% প্রশ্ন যেন অ্যাট এ গ্লান্স তোমাকে আমরা বুঝাইতে পারি বা তোমাকে দিয়ে পাঠাইতে পারি পরীক্ষার হলে। আচ্ছা, এরপরে আমাদের থাকবে কোয়ান্টাম সংখ্যা রিলেটেড, কোয়ান্টাম সংখ্যা কি। তারপরে থাকবে হচ্ছে একটা পরমাণু যখন ট্রান্সমুলেশন রিয়াকশন হয় অথবা নিউক্লিয়ার বিক্রিয়া হয় বা নিউক্লিয়ার রিয়াকশন যেটা তোমরা বলো, যখন এগুলো হবে তখন একটা পরমাণু কিভাবে ভাঙে, কিভাবে গঠিত হয়, অর্থাৎ ফিউশন ফিশন কিভাবে হচ্ছে, পরমাণু থেকে কি বের হচ্ছে, কি থাকতেছে, এই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো, ঠিক আছে। তো ফার্স্টেই আমরা একটু আসো পরমাণুর গঠন বা পরমাণুতে কি কি আছে এগুলো নিয়ে একটু কথা বলে আসি। তো পরমাণুতে আছে মূলত তোমরা জানো যে আমরা যদি পরমাণুকে ভাঙি
আধুনিক কালে এসে, তাহলে পরমাণুকে ভাঙলে বেশ কিছু মূল কণিকা পাওয়া যায়। এই মূল কণিকার সংখ্যা প্রায় 200+ বা 200-রও বেশি, এতগুলো মূল কণিকা আছে। এই মূল কণিকার মধ্যে আমরা কিছু কিছু আছে স্থায়ী মূল কণিকা, কিছু কিছু অস্থায়ী, কিছু কিছু কম্পোজিট, সবগুলা নিয়েই কথা হবে তোমাদের সাথে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তো আমরা আসো একটু দেখি যে গুণগত রসায়নে আমরা যেটা নিয়ে কথা বলতে চাইছি যে পরমাণুর মূল কণিকা কি কি। ঠিক আছে, পরমাণুর মূল কণিকার জন্য আমাদের গ্রুপে একটা ক্লাসও আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো মূল কণিকা সম্পর্কে। ঠিক আছে, তো তারপরে আমরা একটু বলার চেষ্টা করি, একটু বলি যে আসলে কি কি আছে পরমাণুর মূল কণিকাতে। দেখো, পরমাণু ঠিক আছে, পরমাণু বা অ্যাটম, এই পরমাণুকে ভাঙলে তুমি যেটা পাবা তাকে বলি আমরা মূল কণিকা। হ্যাঁ, মূল কণিকা। আচ্ছা, এই মূল কণিকা আবার কয় ধরনের ভাইয়া? তোমাদের লেখাটা মনে হচ্ছে একটু বড় আসতেছে। হ্যাঁ, লেখাটা আমরা একটু ছোট করে নিচ্ছি। আচ্ছা, মূল কণিকা মূলত 3 ভাগে বিভক্ত ভাইয়া। একটাকে বলতেছি আমরা স্থায়ী মূল কণিকা, একটাকে বলছি আমরা অস্থায়ী মূল কণিকা, আর একটাকে বলছি আমরা কম্পোজিট। ঠিক আছে ভাইয়া, বা ভারী বা যৌগিকও বলতে পারো, এটার অনেকগুলো নাম আছে, কিন্তু এটাকে তোমরা চাইলে বলতে পারো ভারী অথবা বলতে পারো যৌগিক। ঠিক আছে, সবগুলাই বলা যাবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভাইয়া স্থায়ী মূল কণিকাতে থাকে হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ঠিক আছে, অস্থায়ীটা আমার যুক্তি হচ্ছে তোমরা পরে মনে রাখো, আগে কম্পোজিটটা দেখে নাও। কম্পোজিটে আমরা বলি একটা আলফা কণা আর আরেকটা হচ্ছে ডিউটেরন কণা। ঠিক আছে, তো আলফা কণা এবং ডিউটেরন কণার সংকেতটাও তোমাকে জানতে হবে। আলফা কণা বলতে আমরা এমন বুঝি হিলিয়াম 2 4 2+, হিলিয়াম 2+কে আলফা কণা বলে। আর ডিউটেরন কণা বলতে বোঝায় হাইড্রোজেনের, তোমরা জানো আইসোটোপ 3টা যেটা প্রকৃতিতে পাওয়া যায়, তার মধ্যে প্রোটিয়াম, ডিউডেরিয়াম আর ট্রিটিয়াম। তো এখানে দেখো 1 2, এটার নাম হচ্ছে ডিউডেরিয়াম। এখান থেকে যদি একটা ইলেকট্রন অপসারণ করে নাও তাহলে আমরা এটাকে বলতে পারি ডিউটেরন কণা। হ্যাঁ, ডিউডেরিয়াম না, ডিউটেরন কণা। তো এই হচ্ছে মূল কণিকা। আর মূল কণিকার উপস্থিতির উপর ভিত্তি করে বা স্থায়ী মূল কণিকার উপস্থিতির উপর ভিত্তি করে পরমাণুকে কয়েকটা নামে তোমরা ডাকতে পারবা, যে যাদের সমান হয় তাদের ক্ষেত্রে বিভিন্ন নামে আসবে। তো ওগুলা নিয়ে আমরা একটু কথা বলবো, ওগুলা নিয়ে বলে দিচ্ছি তোমাদেরকে যে কিভাবে আসে বা কোনটা থাকলে কি হবে, এবং এখান থেকে বলছি তোমাদের প্রশ্ন কিন্তু খুব বেশি হবে। তো এইটা একটু মনে রাখো, বিশেষ করে আলফা কণা, যে আলফা কণার সংকেত কি, আলফা কণাতে প্রোটন কয়টা, ইলেকট্রন কয়টা, বা ইলেকট্রন নাইকও দেখো 2টা ছিল, 2টাই ছেড়ে দিছে। প্রোটন হচ্ছে 2টা, ভর সংখ্যা হচ্ছে 4, আর নিউটন যদি বের করতে চাও তাহলে 4 থেকে 2 বাদ দিবা, তাহলে 2 হবে। ঠিক আছে, আর ডিউটেরন যেটা ডিউডেরিয়াম ছিল তার প্রোটন সংখ্যা 1 আর ভর সংখ্যা 2, এখান থেকেও একটা প্রোটন মানে ইলেকট্রন চলে গেছে, দিয়ে এখন ইলেকট্রন সংখ্যা 0। ঠিক আছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাদেরকে একটু বলো। হ্যাঁ, ক্লাস লেকচারের পিডিএফ দেওয়া হবে তোমাকে, প্রশ্ন আকারে আমাদের যাবতীয় যা প্রশ্ন আছে সবগুলাই তোমাকে দেওয়া হবে, মানে যারা এই কোর্সে ভর্তি হবে সবাইকে দেওয়া হবে। ঠিক আছে, ওইটা তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখন আসো তাহলে ভাইয়া, এখান থেকে একটা প্রশ্ন তোমাকে করতে পারে। কি প্রশ্ন করতে পারে ভাইয়া? যে পরমাণুর স্থায়ী মূল কণিকার নাম কি? তাহলে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, এই 3টার মধ্যে একটা থাকবে। প্রশ্ন করতে পারে নিচের কোনটি কম্পোজিট কণিকা? তাহলে দেখো এদের মধ্যে থাকবে হয় আলফা কণা না ডিউটেরন। আর তোমাকে সংকেতটাও জানতে হবে, অনেক সময় সংকেত দিয়ে দিতে পারে। তো সংকেত দিয়ে দিলে আমি কি করব, সংকেতটা জেনে রাখি তাহলে পেরে যাব।
আর তারপরে যদি চাই যে ভাইয়া অস্থায়ী মূলকণিকা, তো অস্থায়ী মূলকণিকা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। দেখো অস্থায়ী মূলকণিকা হচ্ছে এখানে আছে 3টা, দেখো এখানে আছে 3টা আর এখানে আছে 2টা, এই 3টা আর 2টা 5টা, এই 5টা ব্যতীত পরমাণুতে যত মূলকণিকা আছে সবগুলাই অস্থায়ী মূলকণিকার মধ্যে পড়ে। তাহলে তুমি যদি স্থায়ী 3টা মনে রাখো, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, আর কম্পোজিট 2টা মনে রাখো, একটা হচ্ছে আলফা কণা আর ডিউটেরন কণা, এইগুলা বাদে অপশন যেটা চেক করে দেখবে সেটাই হবে উত্তর। তোমাদের এমসিকিউ টেস্টের ব্যাপারে বলে দিচ্ছি, কোনোটা তুমি সরাসরি উত্তর পারবে, কোনোটা তুমি সরাসরি পারবে না, মনে হবে যে ভাইয়া এটা না এটা, তখন অপশন টেস্ট করবে, অপশন বাদ দেওয়ার চেষ্টা করবে। অপশন বাদ দিতে থাকলে তুমি দেখে যাবে যে 2টা বা মানে 3টার মধ্যে তোমার কনফিউশন হচ্ছে, 2টার মধ্যে বেশিরভাগ কনফিউশন হবে যে ভাইয়া এটা না এটা, আর 2টা তো আগে থেকেই হবে না। তাহলে এই সময় তোমার উত্তর করাটা সহজ এবং প্রবাবিলিটি বলে যে 50-50 হবে, যদি 4টা দাগায় 2টা তো হবে, এইরকম একটা ব্যাপার থাকবে। ঠিক আছে, আচ্ছা ভাইয়া তোমরা শুনতে পারলেই আমাদের জন্য ভালো। হ্যাঁ, এবারে দেখো তার পরবর্তীতে আমরা দেখাচ্ছি যে তাহলে এটা হচ্ছে মূলকণিকা সম্পর্কে গেল। তাহলে দেখো এখান থেকে প্রশ্ন হলে কিন্তু পারাই লাগবে। আর অস্থায়ী মূলকণিকার যদি বলো ভাইয়া উদাহরণ 2-1টা দেন, না দিলে খারাপ দেখায়, তাহলে বলবো এখানে আছে তোমার নিউট্রিনো, লিখে দিচ্ছি তোমাদেরকে, আছে হচ্ছে নিউট্রিনো, তারপরে আছে অ্যান্টি নিউট্রিনো, তারপরে আছে মেসন, তারপরে আছে বোসন, তারপরে আছে পায়ন, আচ্ছা তারপরে পায়ন। তাহলে এইগুলা এক কথায় শোনো, এগুলা মনে রাখা নিয়ে টেনশন করো না, তুমি শুধু এই 3টা আর এই 2টা মনে রাখো, 5টা মনে থাকলে অপশন টেস্ট করে যেটা পাবা সেটা হবে উত্তর। ঠিক আছে, এখন আসো তোমাদের আরেকটা বিষয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে, সেটা এই যে ভাইয়া আইসো রিলেটেড, যেমন আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোমার, আইসোডায়াফার, আইসোঅ্যাস্টার, এইরকম টার্ম থেকে। তো তোমাদের আমি কয়েকটা জিনিস এর মধ্যে বলে দিচ্ছি যে এটার উত্তর কি হবে। ঠিক আছে, তো এটা একটু দেখো, হ্যাঁ আইসোটোপ রিলেটেড আমরা কিছু টার্ম দেখব বা আইসো রিলেটেড, এইটা একটু খেয়াল করো। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আমি কোশ্চেন ব্যাংক দেখাচ্ছি তখন বুঝতে পারবা। তো উপরে তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, আইসো অথবা হোমো, এই 2টা শব্দের অর্থ হচ্ছে একই। কি একই? ওই তার সাথে যা থাকবে তাই একই। ঠিক আছে, আচ্ছা ভাইয়া, কথা হচ্ছে যে আমাদের স্লাইডটা একটু যদি রাখতেন ভালো হতো, মানে পরে আমরা আবার শেয়ার করব তো স্টুডেন্টদের সামনে। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে যে মিশাই দিচ্ছেন তো ওইটাতে তাহলে অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিবেন আর কি। ধরেন যে আপনার স্লাইডটা এটা শেষ বা আমাদের পরেরটা শেষ, শেষ হওয়ার পর এটা না মিশায় আপনি জাস্ট হচ্ছে যে প্লাসে চাপ দিলে আমরা আচ্ছা আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা আর ভাইয়া, কোনো রকম সমস্যা হলে ডাকবেন, পাশে বসে আছি। আচ্ছা ভাইয়া ঠিক আছে। তোমাদের ভাইয়ারা খুব হেল্পফুল, বুঝছো, যে কোনো টেকনিক্যাল সমস্যা হলে তোমার ভাইয়ারা হেল্প করে। আচ্ছা এবার আসো, শুধু আমার ক্ষেত্রে হেল্পফুল তো এই জন্য না, তোমাদের জন্য হেল্পফুল, তোমাদেরও যে কোনো সমস্যা ভাইয়াদেরকে বলবা, ভাইয়ারা সমাধান করে দিবে। ঠিক আছে, আরেকটা কথা ভাই, আমরা হচ্ছে কমেন্ট দেখতেছি, যাদের কোনো প্রশ্ন থাকলে কিন্তু তোমরা বলতে পারবে আর কি। হ্যাঁ, আমরা ক্লাস দেখতেছি, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ভাই তো ক্লাস নিচ্ছে, আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দিতে পারবো তোমাদের। ওকে, হ্যাঁ এটা ভালো হবে। আচ্ছা এবারে দেখো, তাহলে আইসো বা হোমো, আইসো মানে একই। তো এখন আইসো রিলেটেড যদি শব্দ কিছু দেখি আমরা, খেয়াল করো, হ্যাঁ দেখো 1 নাম্বার আমরা দেখব আইসোটোপ। তাহলে আইসোটোপ কারা ভাইয়া? আইসোটোপ হচ্ছে, আইসো মানে বলছি তোমাকে একই, তাহলে টোপ মানে স্থান, তার মানে একই স্থান, তার মানে যে সকল একই স্থানে একটা পর্যায় সারণীতে কারা থাকে,
যাদের প্রোটন সংখ্যা 1 তারা একই জায়গায় থাকে। তোমরা জানো পর্যায় সারণীতে 118টা মৌল আছে, তো 118টা মৌলের জন্য 118টা স্থান দেওয়া আছে। তো তুমি কখনো যদি হাইড্রোজেনের 3টা আইসোটোপ বলো, যেমন প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তিনজনের জন্য 3টা জায়গা দাও না, একটা জায়গাতেই বসানো থাকে। তাহলে এই জন্যই এর নাম হয়েছে আইসোটোপ, অর্থাৎ একই মৌলের পরমাণু হতে হবে। তো এটার সংজ্ঞাটা কি বলে ভাইয়া? প্রোটন সংখ্যা সমান হতে হবে। তো আমি একটু তোমাদেরকে বলে দিই কি সমান। তাহলে আইসোটোপের ক্ষেত্রে মনে রাখবা প্রোটন সংখ্যা সমান, প্রোটন থাকবে হচ্ছে সমান, প্রোটন সংখ্যা সমান থাকবে। আচ্ছা, কিন্তু নিউটন সংখ্যা, কিন্তু নিউটন ও ভর সংখ্যা, কিন্তু নিউটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হবে। ঠিক আছে, নিউটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন হতে হবে। আমি তোমাদের সবগুলা নিয়ে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে পারবা। 2 নাম্বার যেটা থাকবে, দেখো 2 নম্বরে হচ্ছে আইসোটোন। তোমাদের উদাহরণগুলোকে আমি সবগুলোকে একসাথে করে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আইসোটোনের এই নিউটন সংখ্যা সমান, ঠিক আছে, নিউটন থাকবে সমান সংখ্যক, কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা হবে ভিন্ন। আচ্ছা, 3 নম্বরে যেটা বলি আমরা সেটা হচ্ছে আইসোবার। আইসোবার এটা কি ভাইয়া? আইসোবারে যেটা হয় সেটা হচ্ছে ভর সংখ্যা সমান হয়, কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউটন সংখ্যা ভিন্ন হয়। তাহলে এটা দেখো, ভর সংখ্যা সমান মানে এ হচ্ছে তোমার সমান থাকে, কিন্তু পি ও এন এটা ভিন্ন থাকে। ঠিক আছে, এখন তাহলে এই 3টাকে বেস করে আমরা উদাহরণ দেখি এবং খুব শর্ট টাইম উত্তর করার চেষ্টা করতে হবে যে কোনটা কি। ঠিক আছে, তাহলে এক নম্বর উদাহরণ আমরা দেখে আসো। আচ্ছা, আইসোটোপের যদি একটা উদাহরণ দিই তোমাকে, দেখো এরকম বলছে, এখানে আছে 6, এখানে আছে 12, 6 সরি এটা হবে দেখো কার্বন 6 কিন্তু এটা 12 আছে, তো এটা 13। তো এখন দেখো তোমরা এই কার্বন 13 আইসোটোপ কখনো পাইছো পর্যায় সারণীতে? না। তাহলে কোথায় আছে ভাইয়া? এটা 12-র অবস্থা, মানে এই 6-এর অবস্থানেই আছে, অর্থাৎ কার্বন 12 যেখানে থাকে 13 সেখানেই আছে। তাহলে দেখো নামের সাথে সার্থকতা আছে, আইসো মানে একই, টোপ মানে স্থান, তাহলে একই স্থানে বসানো আছে। আচ্ছা, তারপরে দেখো আইসোটোন কিভাবে বলতে পারি ভাইয়া? আইসোটোন বলছে দেখো নিউটন সংখ্যা সমান। তাহলে আমরা যদি একটু দেখি যে ভাইয়া নিউটন সংখ্যা সমান, এরকম একটা উদাহরণ দেখি। নিউটন সংখ্যা সমানের উদাহরণ যদি তুমি দেখতে চাও, তাহলে দেখো কার্বন দিয়েই যদি তোমাকে বোঝাই যে কার্বন এখানে 6, এখানে দিলাম 13, আর এখানে দিলাম নাইট্রোজেন 7, এখানে আছে 14। তো হ্যাঁ, কমেন্ট দেখা যায় কিন্তু পরে, অনেক পরে। আচ্ছা 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 আরও এর জন্য বাজারে অনেক বই আছে ভাইয়া, তার মধ্যে স্পেসিফিকভাবে আমরা আসলে কোনো বইকে সাজেস্ট করি না। স্পেসিফিক বই হচ্ছে তোমার এনসিটিপি অনুমোদিত যেগুলো বই আছে এগুলাই। তবে তুমি চাইলে আমাদের মেন্টরদের সাথে গ্রুপে যারা আছে, সলভ গ্রুপে, এখানে একটু কথা বললেই তোমাকে সঠিক সাজেশনটা দিবে ভাইয়া। ঠিক আছে, এবারে আসো, তাহলে এই দুইটা দেখলাম। এখানে নিউটন সংখ্যা কিভাবে পাই আমরা জানি ভাইয়া, উপরের থেকে মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে নিউটন পাই। তাহলে এখানেও তাই, এখানে যদি 13 থেকে 6 বাদ দাও তাহলে নিউটন কয়টা পাচ্ছ? 7টা। এখানে একটু সমস্যা হচ্ছে, দেখাই। আচ্ছা, এখানে ছিল 13, ঠিক আছে, আচ্ছা এখানেও যদি তুমি নিউটন হিসাব করো তাহলে 14 - 7, তার মানে এটাও 7। তাহলে দুইটারই নিউটন সংখ্যা সমান। আর আইসোবার একটা দেখো, সাপোজ এরকম দিলাম তোমাকে, আর্গন এটা 18 কিন্তু ভর হচ্ছে 40, আর দিলাম ক্যালসিয়াম যেটা জানো 20 কিন্তু ভর 40। তাহলে দেখো এইটা ভর সংখ্যা কিন্তু উপরে থাকে, তাহলে এটা সমান। এখন তোমরা অ্যাট শর্টে কিভাবে বলতে পারো? তাহলে আইসোটোপ বললে আমি কি দেখে বুঝবো ভাইয়া? যদি এই নিচের সংখ্যাটা সমান হয়, অর্থাৎ প্রোটন সংখ্যাটা সমান হয়, নিচে যদি একই সংখ্যা থাকে অথবা দুইটা পরমাণু যদি একই হয়, তাহলে বুঝবো আইসোটোপ। যদি দেখি ভাইয়া এরকম উপরে সমান,
কি সমান? যদি দেখি এরকম ওপরে সমান আছে তাহলে বুঝবো আইসোবার, তাহলে নিচে সমান আইসোটোপ, উপরে সমান আইসোবার। আর যদি দেখি ভাইয়া পার্থক্য করে করে সমান করা লাগছে, অর্থাৎ এইটা দেখো পার্থক্য করে সমান করা লাগছে, তখন আমরা সেটাকে বলি আইসোটোন। তাহলে শর্টে দেখে বুঝেই যাবা নিচে যখনই দেখবে একই রকম জিনিস আছে তখন আইসোটোপ, যদি দেখো ভাইয়া উপরে সমান আছে আইসোবার, আর যদি দেখো পার্থক্য করে সমান করা লাগছে তাহলে সেটা আইসোটোন। ঠিক আছে, বুঝতে পারলে কিনা একটু কমেন্ট করে বলো যে এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ আশরাফুল ইসলাম ভাইয়া, কোশ্চিন ব্যাংক আমাদের এখান থেকে তোমাকে দিবে, যদি তুমি চাও তাহলে ওই কোর্সে ভর্তি হলে তোমাকে পিডিএফ আকারে ওই গ্রুপে কোশ্চিন ব্যাংক দিয়ে দিবে, তখন তুমি দেখতে পারবে এবং আমাদের ব্যাখ্যা সহ থাকবে, ওই রিলেটেড যত প্রশ্ন আছে সবগুলাই থাকবে। মানে তুমি যদি একটা প্রশ্ন থাকে ওই রিলেটেড আর কি কি প্রশ্ন হতে পারে সবগুলাই তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখি তাহলে এইটা ছিল আমাদের আইসোটোপ, আইসোটোন, আইসোবার। আর একটা শব্দ আছে আইসো ইলেকট্রন। আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সংখ্যা সমান। তো ভাইয়া যাদের ইলেকট্রন সংখ্যা সমান হবে তারাই আইসো ইলেকট্রন। তাহলে এই টার্ম চারটা তোমরা বুঝতে পারলে, আমাদের যখন টপিক ওয়াইজ ক্লাস হবে তখন আমরা আরও আইসোমার, আইসোডায়াফার, আইসোঅ্যাস্টার নিয়েও কথা বলবো। ঠিক আছে, আজকে একটু শর্ট টাইমেই শেষ করতে হবে। এরপরে আমরা আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ভাইয়া এই যে তেজস্ক্রিয় কিছু আইসোটোপ আছে। তেজস্ক্রিয় আইসোটোপ মানে যেখান থেকে অনর্গল আলফা বিটা গামা রশ্মি বের হচ্ছে। এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে যেহেতু আলফা বিটা গামা বের হচ্ছে, তাই এদের সম্পর্কে তোমাকে একটা ধারণা রাখতে হবে যে আলফা কি, বিটা কি আর গামা কি। ঠিক আছে, তাহলে একটু আসো আমরা আলফা বিটা গামা সম্পর্কে একটু তোমাদের ধারণা দিই। এই স্লাইডগুলো তোমাদের থেকে যাবে, তোমরা চাইলে পরবর্তীতে নিতে পারবা। ঠিক আছে, এখন আসো এই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নির্গত রশ্মি হচ্ছে একটা আলফা, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে গামা। ঠিক আছে, সহজ কথায় যদি বুঝতে চাও। ঠিক আছে, হ্যাঁ বই কুরিয়ার করে দেওয়া হবে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, তোমরা যদি চাও যে ভাইয়া ফোন দেখে তো সবকিছু হয় না, তাহলে আপনারা প্রিন্ট করে দেন অথবা আপনারা বই দেন, তাহলে আমাদের বইয়েরও ব্যবস্থা করা হবে। ঠিক আছে, বইয়েরও ব্যবস্থা আছে আমাদের। আচ্ছা এখন দেখো তাহলে এই যে আলফা বিটা আর গামা এটা সম্পর্কে একটু বলে দিই তোমাকে শর্টে, যদি বুঝো যে ভাইয়া আলফা নির্গত হলে কি হবে, বিটা নির্গত হলে কি হবে আর গামা নির্গত হলে কি হবে। ঠিক আছে, আলফা নির্গত হলে আলফা রশ্মিটা একবার দেখে নাও, সেটা হচ্ছে আলফা রশ্মি হচ্ছে হিলিয়াম 2+, এখানে 2 এখানে 4। তার মানে যদি আলফা রশ্মি বের হয় তাহলে ভর কত কমে যাবে, 4। প্রোটন সংখ্যা কয়টা কমে যাবে, 2। তাহলে একটা উদাহরণ দেখি। আচ্ছা লিখে দিই, আলফা কণা বের হলে বা আলফা কণা নির্গত হলে কি হবে। আলফা কণা নির্গত হলে যেটা হবে দেখো, ভর 4 একক কম হবে। আচ্ছা 2 নাম্বার যেটা সেটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 2 একক কম হবে, 2 একক কম হবে বা হ্রাস পাবে। হ্যাঁ আচ্ছা, এই দুইটা কথা তোমাকে একটু মনে রাখতে হবে। এবার তোমাদেরকে আমি মানে একটা উদাহরণ দিচ্ছি, দেখো দেখলে বুঝতে পারবা। সাপোজ এই পাশে একটা মৌল দিলাম এক্স, এখানে এর পারমাণবিক সংখ্যা দিয়ে দিলাম 20, সে মনে করো। আচ্ছা এখানে ভর সংখ্যা দিলাম সাপোজ মনে করো 41, দিতেই পারি। এইখান থেকে তোমাকে এরকম ভাবে দেখাচ্ছে যে এ একটা পরমাণু আর তার সাথে আলফা কণা, একটা আলফা কণা বলছি কিন্তু। তাহলে কি হবে ভাইয়া, তাহলে এইটাতে কি হবে তোমরা একটু কমেন্ট করে বলো দেখি এটা কি হবে। যে এখান থেকে যেটা বললাম এই অনুসারে মিলাও, যে আলফা কণা বের হচ্ছে, একটা আলফা কণা বের হচ্ছে, তাহলে একটা আলফা কণা কমে গেলে কি কি হবে এটা একটু তোমরা বলো, যে এটা বুঝতে পারো কিনা। উপরে লিখে দিছি আমি, যদি বুঝতে পারো একটু বলো। আর আমি না বুঝতে পারলে আমি আবারও করে দিচ্ছি। আর একটু বিটা রশ্মিতে যাই, বিটা রশ্মিতে কি হবে। বিটা রশ্মিতে দেখো বা বিটা কণা যখন বের হয়, বিটা কণা আসলে পুরোপুরি ইলেকট্রন, একটা ইলেকট্রন বের হয়ে যাওয়াকেই বলে বিটা। ঠিক আছে, তো এটা কেমন হবে বা কিভাবে হবে ব্যাখ্যাটা আসলে
একটু বড়, যে একটা নিউটন থেকে প্রোটন আর ইলেকট্রন হয়, ইলেকট্রনটা বের হয় আর প্রোটনটা বেড়ে যায়, বা প্রোটনটা থাকে, ভর সংখ্যা আবার অপরিবর্তিত থাকে। তো এই হিসাবে যদি তোমাকে অ্যাট এ গ্লান্স আমি বলি, তাহলে বিটাতে তোমরা মনে রাখবা যে বিটা হচ্ছে ইলেকট্রনের নির্গমন। ইলেকট্রনের নির্গমন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি, বিটা যদি চলে যায় তাহলে কি হবে, এটা হচ্ছে ভর সংখ্যা অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত ভর সংখ্যা অপরিবর্তিত। তবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা এক একক বৃদ্ধি পাবে, প্রোটন সংখ্যা এক একক বৃদ্ধি পাবে, ঠিক আছে। তাহলে এটার উদাহরণ কি আমরা একটু দেখব। ভর 37 শিহাব, আর পারমাণবিক সংখ্যা 18। জি ভাইয়া, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এইটা দেখো 2 কমে যাবে, তাহলে এখানে 2 যদি কমে যায় তাহলে ছিল 20, তাহলে হবে 18, আর এখানে 4 একক কমে গেছে তাহলে 41, তাহলে হবে 37, ঠিক আছে। এটাই নিয়ম। এরকম যাই দিবে, যে একটা বুঝবে আমার বিশ্বাস সে অন্যটাও বুঝতে পারবে। আচ্ছা, বিটা কণা নির্গমনে তাহলে কি হলো দেখো, বিটা কণা যখন নির্গমন হয় তখন ভর সংখ্যা অপরিবর্তিত থাকে আর প্রোটন সংখ্যা এক একক বৃদ্ধি পাবে। তাহলে এটার একটা উদাহরণ দেন ভাইয়া। এটার উদাহরণ যদি এখান থেকেই তোমাকে বলি, ওইটা থেকেই যদি তোমাকে বলার চেষ্টা করি যে ওইটা থেকে কি হবে বলো দেখি, তাহলে বিটা কণার নির্গমন এরকম হবে যে এক্স, এখানে তোমাকে বললাম হচ্ছে 20, আর এখানে বলেছে 41। আচ্ছা, এভাবে দিয়ে বলতেছে, এটাও মনে করো দিল বি মৌল, হ্যাঁ, প্লাস বিটা, একটা বিটি দিছি, কিন্তু যদি 2টা বিটা দেয় তাহলে কিন্তু ডাবল করতে হবে এটা তোমাকে। এখানেও তাই, যদি 2টা আলফা বের হতো তাহলে কিন্তু ভর হচ্ছে তোমার 8 একক কমে যেত, আর প্রোটন সংখ্যা হচ্ছে তোমার 4 একক কমতো, ঠিক আছে। একটার হিসাবে ওইটা, তাহলে 2টা হলে কত হবে এটা। এখন দেখো, তাহলে বিটা কণা নির্গমনে বলেছি ভর অপরিবর্তিত থাকে, লিখে দাও, ভর আছে 41 লেখো, আর প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়, তাহলে প্রোটন সংখ্যা তোমার ছিল হচ্ছে এখানে 20, তাহলে হবে 21। এই তো ভাইয়া, এইরকম, এটা এরকমই জিনিস। হ্যাঁ, এখন আরো কিছু কথা বলতে পারি তোমাকে, কি ভাইয়া, এরকম না দিয়ে যদি কেউ এরকম প্রশ্ন করে, মনে করো এখানে আমি এটাই দিলাম যে 20, আর তারপরে দিলাম 41, এই পাশে দিয়ে আমি এটা বলে দিছি যে বি একটা, তাহলে 21 আর এটা 41 প্লাস হোয়াট, এইটা কি, তাহলে দেখো তো এখানে আছে হচ্ছে ভর সংখ্যা অপরিবর্তিত, মানে কি বলিছে ভাইয়া, বিটা। আচ্ছা, আর প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি, মিলতেছে, তাহলে এটা কি কণা, তাহলে এটার অ্যান্সার কি একটু বলো দেখি, এটার অ্যান্সার কি, 21 41। হ্যাঁ ভাইয়া, তুমি আগেরটার অ্যান্সার দিছো 21 41, ঠিক আছে এটা। আর এটা তাহলে যেটা হবে তোমরা একটু বলো এটা কোন কণা হবে। আর গামা কণার, গামা রশ্মির ব্যাপারে বলে দিই, গামা রশ্মি যখন বের হয় তখন সব কিছু অপরিবর্তিত থাকে, গামা কণা না, এটা একটা রশ্মি, রশ্মি যখন বের হয়ে যায় তখন ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা অপরিবর্তিত। তাহলে এখানে লিখে দিবা গামা নির্গমনে প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা অপরিবর্তিত। তাহলে গামা নির্গমনে প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা অপরিবর্তিত, যা দিবে তাই হবে, ঠিক আছে। গামা নির্গমনে ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে ভাইয়া। তাহলে এই হচ্ছে তোমাদের একটা বেসিক আলোচনা, এটা একটু তোমরা মনে রাখো, দেখো, দেখে বোঝার চেষ্টা করো, যদি কোনো কিছু না বুঝো আমাদেরকে জানায়ও। আর আমরা যখন সিকোয়েন্সিয়ালি টপিক অনুসারে ক্লাস নেবো, আমরা অনেক ক্লাস নেওয়ার চেষ্টা করব, কারণ আমরা চাই তোমরা প্রতিদিন অল্প অল্প যেটুকু গুরুত্বপূর্ণ সেইটুকু পড়ো, সেই রিলেটেড কোশ্চেনগুলো আমরা দিয়ে দিব, তারপরে ওখানে তোমরা পরীক্ষায় পার্টিসিপেট করো, দেখি তোমরা কেমন পারো। হ্যাঁ ভাইয়া, বিটা তোমরা অনেকজন উত্তর দিছো, মাহফুজুর রহমান বিটা, জি ভাইয়া, সাথী আক্তার বিটা, জি। তো এইরকম, ঠিক আছে। এখন আমরা যদি পরবর্তী দেখি, দেখো আমরা কিছু বোর্ড কোশ্চেন দেখব। তো যদি বোর্ড কোশ্চেন চাই,
অথবা তোমাদের মানে বিগত সালের যে ভার্সিটির কোশ্চিন সেগুলো দেখবো। তাহলে কি কি কোশ্চিন আছে আমরা একটু বলতে পারি নাকি দেখি। দেখো তো তোমরা বলতে পারো নাকি। এখানে একটু দেখি ভাইয়া এই প্রশ্নটা কি। আমাদের প্রশ্নটা হচ্ছে এইটা। আচ্ছা, প্রশ্নটা বলছে নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কণাটি কি। তাহলে দেখি তোমরা বলো এক্স কণাটি কি। এখানে অপশন দিচ্ছে আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল, তারপরে কি বলেছে গামা রে, নিউটন। কি হবে বলো দেখি, বলার চেষ্টা করো এখানে এক্স কি। আচ্ছা, আমি একটু তোমাদেরকে বলে দিই। দেখো এখানে প্রোটন সংখ্যা একটু তোমাদেরকে আমি মার্কিং করে দিচ্ছি। এখানে প্রোটন সংখ্যা 7 আর এখানে 6, তার মানে কি হয়েছে প্রোটন 1 কমে গেছে। আচ্ছা, আর এখানে দেখো ভর সংখ্যা 9 আর এখানে ভর সংখ্যা 12 আর এখানে 1, তার মানে মোট কত 13। ঠিক আছে। আচ্ছা, তোমাদের যদি এইরকম থাকে, তোমাদের সম্ভবত প্রশ্নটা তুলতে ভুল করছে ভাইয়া। প্রশ্নের এরকম উত্তর হওয়ার কথা না, কারণ দেখো এটা আছে 9, এপাশে আছে 13। যদি আলফা পার্টিকেল দাও তাহলে 2 ভর বৃদ্ধি পাবে, তাহলে এই প্রশ্ন তুলতে ভুল করছে। হ্যাঁ, এটা হবে না, এটা হওয়া সম্ভব না। কারণ আলফা যদি তুমি দাও, একটু চেক করে দেখো, আলফা যদি দাও তাহলে 4 বৃদ্ধি পাবেন, তাহলে 9 আর 4 13। ঠিক আছে, তাহলে দেখো আলফা যদি তুমি দাও, আলফা যদি যোগ করতাম তাহলে এখানে ভর সংখ্যা আছে 9 প্লাস এটা হচ্ছে 4 যোগ হতো, তাহলে হতো 13। তাহলে ওপরে ঠিক আছে, দেখো ওপরে 13, কিন্তু প্রোটন সংখ্যা যদি বলো, ভর ঠিক আছে আলফা কণা যোগ করলে ভর এত, কিন্তু প্রোটন সংখ্যা যদি বলো তাহলে কত হবে, প্রোটন সংখ্যা 7 প্লাস 2, তাহলে কত 9। তার মানে কোশ্চিনটা ভুল হচ্ছে। ঠিক আছে। আর যদি বিটা কণার নির্গমন বলো তাও হচ্ছে না, বা বিটা কণা যদি যুক্ত করো তাহলে প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায় না। বিটা কণা যুক্ত করলে তো বিটা কণা বের হলে প্রোটন সংখ্যা 1 বাড়ে। ঠিক আছে, আর ভর সংখ্যা তো এখানে পরিবর্তন হচ্ছে, তাহলে এটা সম্ভব না। এই প্রশ্নটা একটু ভুল আছে। আচ্ছা, তারপরের একটা প্রশ্ন দেখি আমরা, যে আইসোটোনের উদাহরণ নিচের কোনটি। হ্যাঁ, এইটা একটা দেখো তোমরা, তাহলে বুঝতে পারবে। আমি তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ ভাইয়া ভুল কোশ্চিন, ওই কোশ্চিনটা ঠিক নাই, এটা ভুল কোশ্চিন ছিল। এটা একটু দেখো আইসোটোনের উদাহরণ। তাহলে আইসোটোনের উদাহরণ কি করে বুঝবো, তোমাদেরকে বলছিলাম যদি ওপরে সমান হয়, খেয়াল করো, যদি ওপরে সমান হয় তাহলে কি বলতেছিলাম আইসোবার। এই যে এটাও সমান, এটাও সমান, এটাও সমান, তাহলে তিনটারই ওপরে সমান, তাহলে এটা কি আইসোবার। আর চাইছে আইসোটোন, নিচে একটারও সমান আছে নাই, তাহলে একটু পার্থক্য করো। নিচে বলছি ওপরে সমান হলে আইসোবার, আর যদি নিচে সমান হয় তাহলে আইসোটোপ, কিন্তু এটা সমান না। ডি উত্তর। জি ভাইয়া, জি জি ডি উত্তর। আশা করা যায় তোমরা ভালো কিছু করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই ডি উত্তর কিভাবে হয়েছে ভাইয়া, পার্থক্য করি। পার্থক্য করলে এখানে নিউটন হচ্ছে 31 মাইনাস 15, তাহলে হবে 16। আবার এখানে সালফারের ক্ষেত্রে তুমি যদি দেখো তাহলে হবে 32 মাইনাস 16, তাও 16, তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ, তোমরা ঠিক, তোমাদের জন্য শুভকামনা, তোমরা অ্যান্সার করতে থাকো। এখন বলছে দেখো নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করে। ইলেকট্রন কোথায় আগে প্রবেশ করে, এটা মানে একটা নীতি অনুসারে হয়, তোমরা জানো যে এটার নীতির নাম হচ্ছে আউফবাউ নীতি, তাই তো। আউফবাউ নীতি মানে আউফবাউ একটা জার্মান শব্দ, যার অর্থ হচ্ছে বিল্ডিং আপ। তার মানে আগে নিম্ন স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করে, বা নিম্ন শক্তি স্তরে আস্তে আস্তে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। এটা বলো, তোমরা অ্যান্সার করতে চেষ্টা করো, দেখি তোমরা এটা পারো কিনা। না পারলে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। বলো।
আচ্ছা তোমাদের কমেন্ট আসতেছে না, আমি একটু বলে দিই। এইটা হয় হচ্ছে n প্লাস এল এর নীতি অনুসারে, ঠিক আছে? এটা আসে n প্লাস এল এর নীতি অনুসারে। n প্লাস এল এর মান কি ভাইয়া? n হচ্ছে শক্তি স্তর, n শক্তি স্তর। কত নাম্বার শক্তি স্তর আছে এইটা, আর এল উপশক্তি স্তর, ঠিক আছে? উপশক্তি স্তর এল এর মান কি কি হতে পারে দেখো, 0 1 2 3 এরকম হয়। তো 0 জন্য পাও এস, 1 এর জন্য পাও পি, 2 এর জন্য ডি, আর 3 এর জন্য এফ। তাহলে এবার মান বসাইতে থাকো তোমরা, ঠিক আছে? এ তোমরা অ্যান্সার করতেছো এ, তো দেখি এ উত্তর কিনা। হ্যাঁ এ উত্তর। কেন দেখো, যদি মান বসাই দিই তোমাদের, তাহলে এখানে হচ্ছে এই অনুসারে দেখো, এখানে পাবা হচ্ছে 4 প্লাস 3 জন্য এফ বা এফ এর জন্য 3, তাহলে আসছে 7। আর এটা পাচ্ছে হচ্ছে 5 প্লাস 2, তার মানে 7। এখানে পাচ্ছ 6 প্লাস 1, তাও 7। আর এখানে যেটা পাচ্ছ 7 প্লাস 0 7। ভাইয়া এই তো নীতি অনুসারে সবগুলা শক্তি একই হয়ে গেছে। তাহলে কিভাবে বের হবে? তাহলে বের হবে যার শক্তি স্তরের মান কম, অর্থাৎ এন এর মান যার ছোট, এন এর মান যার ছোট সেই শক্তি স্তরে আগে প্রবেশ করে। যদি কখনো সমান হয়ে যায় তাহলে দেখবা ভাইয়া কোন শক্তি স্তরের মান ছোট, এন এর মান ছোট, সেখানে আগে প্রবেশ করবে, ঠিক আছে? তার পরবর্তী একটা কোশ্চেন দেখো, বলছে এরা পরস্পরের কি? দেখো তো নিচে সমান আছে, নাই। খেয়াল করো নিচে সমান আছে, নাই, তাহলে আইসোটোপ হবে? হবে না। উপরে সমান আছে, না, তাহলে আইসোবার হবে? হবে না। তাহলে কি থাকে? আইসোটোন। তাহলে বলে দাও আইসোটোন। কারণ দেখো এখানে নিউটন সংখ্যা সমান, এন পার্থক্য করো এ মাইনাস পি, তাহলে এখানে তোমরা পাবা হচ্ছে 14 মাইনাস 6, তার মানে পাওয়া যাবে তোমার 8। আবার যদি নিচের ওইটা দেখো, এটা যদি দেখো তাও এরকম দেখবা, এখানে হচ্ছে তোমার n সমান সমান 16 মাইনাস 8, তাহলে কত হবে? 8। তাহলে কি হবে উত্তর বলো? বি, আইসোটোন। জি জি ভাইয়া বি হবে। তোমাদের রেসপন্স তো খুব ভালো রে, ভালো করে পড়াশোনা করো, এই কয়দিন চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা এটা দেখো, নিচের নিউক্লিয়ার বিক্রিয়ায় এক্স কণাটি কি? এই তো ভালো কথা বলছে, বলো দেখি এক্স কণাটি কি? ভর দেখো, ভর দেখে দেখে বলো কি হয়েছে, ভর দেখে বলো। এই যে এখানে অপশন দেখো, অপশন দেখে ভর দেখে বলো কি হবে। আচ্ছা তোমরা কোনটার অ্যান্সার বি বলতেছো একটু দেখাই দিই। হ্যাঁ এখানে দেখো প্রোটন আছে 7টা, আর প্রোটন 7 প্লাস আলফা কণার জন্য 2, তাহলে কত? 9। এখানে দেখাচ্ছে কত? 8। তাহলে হবে না, হচ্ছে না, কারণ আলফা কণা মানেই তো তোমাকে আমি বলে দিছি হিলিয়াম 2 প্লাস, তাহলে 2 4, ঠিক আছে? তাহলে এখানে ছিল 7 আর 2 এ 9, তার মানে এখানে আপনি হচ্ছে 7 ছিল আর 2 যোগ হচ্ছে, আলফা কণা যোগ হচ্ছে, তাহলে 8 হচ্ছে, তাহলে আর একটা পাচ্ছি না, তাহলে হবে না, এটা আলফা মানে বিটা কণা হবে না। তাহলে এবার কি হবে আরেকটু দেখি। 2 নাম্বার দেখো, যে যদি এমন হয় এখানে ভর সংখ্যা এ কত 14 প্লাস, আবার দিবা হচ্ছে তুমি 14 প্লাস কত দিবা 4, তাহলে কত 18। তাহলে এখানে দেখো এখানে আছে 17, আর এখানে তাহলে 1 থাকতেছে, তার মানে এখানে যে থাকবে তার ভর হবে হচ্ছে 1, আর উপরে সংখ্যাটাও হবে 1, তার মানে কি হবে বলো? এবার বলো দেখি বুঝতে পারো কিনা। ডি নিউটন? না ভাইয়া নিউটন না, এটা ভুল অ্যান্সার করছো, নিউটন না রে। এটার দেখো বুঝাই দিছি, এটার উত্তর হবে প্রোটন। কিভাবে ভাইয়া? এই যে প্রোটন সংখ্যা 1 থেকে যাবে, আর একটা প্রোটন মানে কিন্তু H+, তো তুমি এখানে H+ লিখতে পারবা। H+ মানে এটার অপশনে এরকম লেখা যায়, এইটার নাম কিন্তু প্রোটন, ঠিক আছে? ভর সংখ্যাও 1 থাকতেছে, আবার তোমার পারমাণবিক সংখ্যাও 1 থাকতেছে, ঠিক আছে? এইরকম। আচ্ছা তাহলে এবার ভর যোগ করো, তুমি মিলাও।
এখানে আছে 14 আর এখানে 4, তাহলে 18, এই যে 17 আর 1 18, এখানে আছে 7 আর 2 9, এ দেখো 8 আর 1 9। ঠিক আছে, যারা বুঝতে পারোনি, হ্যাঁ যারা বুঝতে পারোনি একটু বুঝে নাও, এটাই উত্তর। হ্যাঁ আচ্ছা, তারপরের কোশ্চেন আমরা একটু দেখি। তারপরে আছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়। শোনো, এটা রিডবার্গ সমীকরণ থেকে তার আগে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করে দিবনি। এটা একটু মুখস্থ বলে যাচ্ছি তোমাদের, যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীর অনেকগুলো সিরিজ আছে, লাইমেন, বামার, প্যাস্টেন, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস। তার মধ্যে একমাত্র দৃশ্যমান অঞ্চলে পড়ে হচ্ছে বামার সিরিজ। কেন? বামার সিরিজের যে রেখাগুলো তৈরি হয় সেটা যে কোনো শক্তি স্তর থেকে 2 নম্বরে যখন আসে তখন আমরা এগুলো দেখতে পাই। ঠিক আছে, এই জন্য জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো, তাহলে এটা হবে ভাইয়া বামার। এই বামারের কিন্তু এল এর উচ্চারণ হয় না, মনে রাখো। আচ্ছা, এটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো, এমনি তোমাদেরকে দেখা যাচ্ছি। তারপরে কোশ্চেন দেখো, অণুর মধ্যে কয়টি নিউটন আছে? বাহ, খুব সুন্দর একটা প্রশ্ন করছে। বলছে যে এই যে ফসফরাস P4 এর এতটি 15টি অণুর মধ্যে কতগুলো নিউটন আছে। তাহলে তোমাকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি আমি এটা। দেখো এই P4, তারপরে আছে কি, এখানে আছে 15 আর এখানে আছে 31। তুমি 4 মুছে দাও, মনে করো 4 নাই, তাহলে কি হবে? তাহলে এখানে একটু নিউটন দেখবো, তাহলে নিউটন দেখবো হচ্ছে 31 মাইনাস 15, তাহলে কত? 16। তাহলে একটা ফসফরাসের নিউটন কয়টা? নিউটন চাইছে না, 16টা। তাহলে বলো সি উত্তর তোমরা বলছো? দেখি একটু ক্যালকুলেশন করে, যদি এটা হয় 16, আচ্ছা নিউটন সংখ্যা 16 একটাতে আছে, তাহলে এরকম 4টা ফসফরাস আছে দেখো P4, তাহলে এখানে তোমাকে 4 গুণ করে দিতে হবে, এখানে 4। ঠিক আছে, আচ্ছা তারপরে আবার এর বলছে 15টি, তাহলে আরও 15, তাহলে গুণ 15, এ গুণ 15 গুণ 15। ঠিক আছে, তাহলে এবার একটু হিসাব করতে আসো। হিসাবে কি হবে ভাইয়া? একটু সহজ হিসাব শিখতে হবে না? তাহলে 4 15 60, তাহলে 16 গুণন 60। ঠিক আছে, এবার আসো 16 দিয়ে 60 গুণ করো, কত আসবে? তাহলে একটু হিসাব করি, 6 ছক 36, 36-এর 6, হাতে পাশে 3, 6-কে 6 আর 3-এ 9, আর এই 0 থেকে গেল। তোমরাই ঠিক রে, তোমরা এত দ্রুত ক্যালকুলেশন করে বলে দিছ। হ্যাঁ, সাথী আক্তার সি, জি আপু সি, 960। আচ্ছা এর পরবর্তী কোশ্চেনটা দেখি, তোমরা এটা দেখে নিও, না বুঝতে পারলে পরবর্তীতে আবার বলো। এর পরবর্তী আছে কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের লাইনের সৃষ্টি হয়? ওই যে একটু আগে বললাম, যে কোনো শক্তি স্তর থেকে যদি 2 নম্বরে আসে, মানে N1 এর মান 2 হতে হবে। যদি N1 এর মান 2 হয় তাহলে সেটা বামার সিরিজ। ঠিক আছে, N1 এর মান 2, সেটা যেখান থেকে আসুক, তবে নিচ থেকে আসে না। হাইড্রোজেনের সবসময় বিকিরণ বর্ণালী দেয়, শোষণ বর্ণালী দেয় না, তার মানে উপর থেকে আসতে হবে। তো এখানে মিলাও, এখানে N1 N2 মান দেওয়া নাই, এখানে N1 N2 মান দিতে হবে, তাছাড়া তুমি বুঝতে পারবে না যে কোনটা। ঠিক আছে, এখানে N1 N2 দেওয়া নাই, সরি ভাইয়া, এটা উত্তর ভুল হয়েছে, উত্তরে ভুল। ঠিক আছে, এবারে আসো এক্স ও ওয়াই পরমাণুদ্বয়ের সর্ববহিস্থ স্তরে যথাক্রমে 3টি ও 6টি ইলেকট্রন আছে। এবার বলছে এক্স ওয়াই গঠিত যৌগের সংকেত। ও এইটা একটু তোমাদের তৃতীয় অধ্যায়ের কোশ্চেন, তারপরে আমি বলে দিচ্ছি। দেখো একজনের শেষ কক্ষপথে সর্বশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন বলেছে? 3টা। তাহলে এক্স এর সর্বশেষ শক্তি স্তরে আছে 3টা, আর ওয়াই এর সর্বশেষ শক্তি স্তরে আছে 6টা। তাহলে ভাইয়া এদের যোজনী বের করতে জানো? এদের যোজনী নিয়মটা হচ্ছে যার শেষ কক্ষপথে 1 2 3 4টা থাকে তার যোজনী ওইটাই হয়, জয়টা থাকে তয়টাই। আর যদি দেখো যে ভাইয়া 5 6 7 8 থাকতেছে, তাহলে এদের ক্ষেত্রে বেশিরভাগ সময় যেটা করতে হবে তোমাকে, যে 8 থেকে বাদ দিয়ে হিসাব করবে। তাহলে যদি এটা নিয়ে কথা হবে, অনেক সময় ওটাও হতে পারে, এটা যোজনী মতবাদ দেখবো আমরা তখন। তাহলে এটা দেখো, এটা 3ই হলো, আর এখানে যেহেতু 6 আছে, তাহলে এর যোজনীটা বাড়বে বা ওয়াই এর যোজনীটা হবে তোমার 8 - 6, তাহলে কত? 2। তাহলে এবার এক্স এর যোজনী 3 আর ওয়াই এর যোজনী 2, তাহলে মিলাও কোনটা হবে, বলো কোনটা হবে? এটা হবে হচ্ছে তোমরা জানো একজনের যোজনী আরেকজনের কাছে আসে, তাহলে যদি আসে তাহলে কি করব? এই যে এক্স ওয়াই পাশাপাশি লিখলাম, লিখার পরে এক্স এর যোজনী 3, এটা যাবে ওয়াই এর কাছে, আর ওয়াই এর কত? 2, সেটা যাবে এক্স এর কাছে। তার মানে x2 y3, তার মানে প্রথমটা সঠিক রে। ঠিক আছে, এটা হলো।
একজন প্রশ্ন করছে ভাইয়া 8a হবে তো, না ভাইয়া 8a কিভাবে হয় দেখো, ভাইয়া এখানে n1 আর n2 লাগে। n1 এর মান যদি 2 হয় মানে 2 নম্বরে আসে, আর n2 এটা তোমার হচ্ছে 3 4 5 6 7 বা ইনফিনিটি যে কোনো জায়গা থেকে আসে, কিন্তু 2 নম্বরে আসতে হবে। যদি 2 নম্বরে আসে যে কোনো কক্ষপথ থেকে, তখন সেটা বামার সিরিজের সৃষ্টি হয়, ঠিক আছে, নয়তো হয় না। তো তোমার এখানে n1 আর n2 নাই। যদি তুমি এরকম করো যে ভাইয়া এটা হচ্ছে n2 আর এটা n1, তাহলে এটা উত্তর। আর যদি বলো ভাইয়া এটা হচ্ছে n2 এটা 1, তাহলে এটা উত্তর। যে কারণে আমি বলছি যে এখানে সঠিক উত্তর নাই, n1 n2 ছাড়া তুমি উত্তর বলতে পারবে না ভাইয়া। হ্যাঁ, এবারে দেখো এটা তাহলে হয়ে গেল। এর পরবর্তীতে যেটা আছে, বিজোড় ইলেকট্রনযুক্ত অণু কোনটি? বাহ, ভালো প্রশ্ন করছে। বিজোড় ইলেকট্রন, তাহলে তোমরা এতদিন খালি হচ্ছে ভাইয়া পরমাণু পরমাণু অণু এগুলাতে ইলেকট্রন নির্ণয় করে আসছো, যোগের ইলেকট্রন বের করা শিখতে হবে। তাহলে যোগের কি করে ইলেকট্রন বের করতে হয় ভাইয়া? যোগের ইলেকট্রন বের করা শিখাই দিচ্ছি। তোমরা জানো যদি চার্জহীন অবস্থায় থাকে তাহলে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান। তাহলে যদি প্রথমটার ইলেকট্রন বের করি আমরা, দেখো NO এ নাম্বারের ইলেকট্রন কয়টা আছে সেটা দেখবো। তো নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত? 7, অক্সিজেনের 8, তাহলে কত? 15। আচ্ছা, যদি বি দেখি, বি হচ্ছে অক্সিজেন 2টা, তাহলে অক্সিজেনের 8 গুণন 2, তাহলে কত? 16। যদি সি দেখি, সি হচ্ছে কার্বন কত জানো? 6 প্লাস অক্সিজেন 8 গুণন 2, তাহলে 8 দুকানে 16, 16 আর 6 কত? 22 মেবি, ভুল গেলে শিখাই দিও রে। আর এখানে দেখো ডি নাম্বারে কি আছে? ডি নাম্বারে হাইড্রোজেন, তাহলে 1 গুণন 2, তাহলে কত? 2। তাহলে বিজোড় ইলেকট্রন কোনটাতে পাচ্ছ তুমি? এটা কিন্তু 16। হ্যাঁ, তাহলে বিজোড় ইলেকট্রন একটাতে পাচ্ছ, প্রথমটাতে, এটাই উত্তর। তাহলে যোগের ক্ষেত্রেও এরকম। জি ভাইয়া, এ উত্তর। আচ্ছা, এরপরে আসো, অ্যালুমিনিয়াম মৌলের ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যার সেট এল এ মানে মানগুলা দেখাও। তো তোমাদেরকে একটু আগে বলে আসতেছিলাম যে এন হচ্ছে প্রধান শক্তি স্তর, তাহলে এন এর মান 3। এল এটা আমি বলেছি 0 1 2 3, 0-র জন্য এস, 1-এর জন্য পি, 2-এর জন্য ডি, আর 3-র জন্য এফ। তাহলে বলো তো কোনটা হবে? 1 দেখতে হবে তোমাকে। প্রথমে এন এল, তারপরে এম, এম নিয়ে আসতেছি, এম নিয়েও কথা হবে। তো এখানে যেহেতু পি আছে, তাহলে পি এর জন্য অবশ্যই 1 থাকতে হবে কোনো একটা সমীকরণে। তাহলে আমরা কোনটা দিতে পারি? তো বলছে 3, এন এর মান 3, তো এটাতে দেখো 3 আছে, 3 আছে, ঠিক আছে। এটা 2 আছে, হবে না, এটা হবে না, এইটা হবে না। কেন? কারণ এখানে 2 আছে ভাইয়া, 2 তো 2p এর জন্য হয়, এটা হচ্ছে 2p এর জন্য হতে পারে। হ্যাঁ, আর এটা 3s এর জন্য হতে পারে, কারণ দেখো n এর মান 3, l এর মান 0, আর এখানে n এর মান 2, l এর মান 0, তাহলে এখানে হতে পারে তোমার 2s। হ্যাঁ, আর এখানে তোমার 3p। একটু বলে দিই তোমাদের m এর মানটা কি হয়। m এর মানটা l এর উপর নির্ভরশীল। হ্যাঁ, এই m এর মানটা সাধারণত -l হতে 0 সহ +l পর্যন্ত যায়। কোন পর্যন্ত? +l পর্যন্ত। তাহলে এখানে দেখো যদি 1 হয় তাহলে এই মান তুমি পাবা 3টা, একটা -1 0 +1, ঠিক আছে, এই যে কোনো একটা থাকবে। আর মেন চালাকি তোমার সাথে করা হবে এল এর মান নিয়ে। এল এর মান তুমি দেখবা, অত অপশন টেস্ট করার তোমার দরকার নাই, তুমি শুধু দেখবা যে এল এর মান কোন জায়গায় সঠিক আছে। যদি দেখো একাধিক সঠিক, তখনকার অন্য ভাববো। যেমন এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে এটা অথবা এটার মধ্যে উত্তর। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে 3, তার মানে অবশ্যই এন এর মান 3, তাহলে এটা বেশি উত্তর, এটা বেশি সঠিক। হ্যাঁ, এরপরে আসো পরের কোশ্চেনে, হুন্ডের নিয়ম অনুসারে কোন ইলেকট্রন বিন্যাসটি সঠিক? হুন্ডের নীতি কি জানো? হুন্ডের নীতি হচ্ছে, যদি তোমাদেরকে এরকম বলা হয় যে তুমি আসো রাজশাহী শহরে, এখন সিঙ্গেল রুমের ভাড়াও যা, ডাবল রুমের ভাড়াও তাই। বললাম তোমাকে তুমি সিঙ্গেল রুমের ভাড়া থাকলেও তোমাকে 2000 টাকা দিতে হবে। সিঙ্গেল রুমে থাকবা 2000 টাকা দিবা, এটা সিঙ্গেল। হ্যাঁ, আর এখানে হচ্ছে ডাবল রুমে থাকলেও তোমাকে 2000 টাকা দিতে হবে। তুমি কোন রুমে থাকবা? সব বলবে সিঙ্গেল রুমে থাকবো। কেন? এই রুমমেটের ঝামেলা নাই, যা ইচ্ছা তাই করবে, পড়াশোনা করুক, ঘুম পাড়ুক, কেউ কোনো ঝামেলা করবে না। তো হুন্ড এই কথা বলতেছে, যদি সমশক্তির অরবিটাল হয়, অর্থাৎ এই যে শক্তির মানটা যদি সমান হয়, টাকার পরিমাণ সমান, এরকম শক্তির মান যদি সমান হয়, তাহলে ইলেকট্রন সমূহ সর্বাধিক অবস্থায় চেষ্টা করবে কি? বিজোড় থাকার। এরা চেষ্টা করবে যে সিঙ্গেল থাকো, ঠিক আছে।
যদি সিঙ্গেল থাকার চেষ্টা করে তাহলে এখানে একটু দেখে আসি। দেখো ডি হবে, হ্যাঁ ডি হবে ভাইয়া, জি 12 ডি হবে। তো ডি কেন, এখানে দেখো এখানে পি অরবিটাল ফাঁকা, কিন্তু ওই পি জেড এ না পূরণ করে পি এক্স এ দুইটা দিয়ে রাখছে, এটা কখনোই হবে না। এইটাতে পি এক্স পূরণ না করে পি জেড এ দুইটা অবস্থান করছে, এটাও হবে না। এটাও ঠিক একই অবস্থা, এখানে দুইটা দিছে, এটা ফাঁকা, সম্ভব না। আর এখানে ভাইয়া দেখেন সিঙ্গেল সিঙ্গেল আছে, দেখছেন আপনাদের মতোই এরাও সিঙ্গেল সিঙ্গেল থাকে, তাহলে এই হচ্ছে ডি উত্তর। ঠিক আছে, এবার পরের কোশ্চেনে যাই। কোন অরবিটালটি অসম্ভব? ঠিক আছে, কোন অরবিটালটি অসম্ভব এখন একটু বলে দিই। এই অরবিটালের ধারণা আসছে কোয়ান্টাম সংখ্যা থেকে, মানে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলে কোনটা সম্ভব কোনটা অসম্ভব বুঝবেন আপনারা। আপনারা একটু দেখে উত্তর বলেন দেখি। এই 13 লিখবেন, 13 কত লিখেন যে 13 এত, তাছাড়া বুঝতে পারতেছি না। এখন এখানে আছে 2p 3d 4, সরি এটা কি 4s নাকি বুঝতে পারিনি, 3f 4d হতে পারে এটা। হ্যাঁ তোমরা এটা একটু ঠিক করে নিও, এটা 4d ধরো। তাহলে আমি বলে দিচ্ছি n এর মান 1 2 3 4 এরকম হতে পারে, কিন্তু l এর মানটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। ঠিক আছে, এখন দেখো তাহলে আমরা যদি এখানে বলি যে ভাইয়া এখানকার জন্য কত, তাহলে এখানে প্রথমটাতে n এর মান 2, l এর মান তাহলে 0 আর 1, 1 মানে p পাই। এখানে n এর মান 3, তাহলে l এর মান 0 1 2, তার মানে d পাচ্ছি। এখানেও তাই, দেখো l এর মানটাও বলে দিই তোমাদেরকে, l এর মান 0 1 2 3 s p d এবং f, ওই আগে যেটা বললাম সেটাই। হ্যাঁ, আর এখানে তাহলে এটা একটু ব্যাখ্যা করি ভাইয়া, এটা কেন হচ্ছে, এটাই উত্তর কেন। দেখো n এর মান 3, l এর মান তাহলে কত পাবা 0 1 2, কিন্তু f এর জন্য কত লাগবে দেখো, f এর জন্য 3 প্রয়োজন। বাস্তবে 3 আছে নাই, এই শক্তি স্তরে 3 নাই, যেহেতু নাই তাহলে এটাই উত্তর। ঠিক আছে, হ্যাঁ 13d, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। পরবর্তী কোশ্চেন আছে নিচের কোন অরবিটালটি বৃত্তাকার নয়? গুড, ভালো প্রশ্ন করছে। আচ্ছা, তোমাদেরকে একটু অরবিটালের আকার আকৃতি সম্পর্কে বলে দিই যে এল এর মান তো বারবারই বলতেছি, প্রত্যেকটাতে বলছি এল 0 1 2 3, তাহলে এল এর মান যদি 0 হয় তখন এস, 1 হলে সেটা পি, 2 হলে সেটা ডি, আর 3 হলে সেটা এফ। তো তোমাদের একটু অরবিটালের আকার আকৃতি সম্পর্কে বলে দিয়ে সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে অরবিটালের আকৃতি জানা যায়। যেমন এস তোমরা বলো গোলাকার, পি এটা বলো ডাম্বেল আকার, হ্যাঁ, ডি এটাকে তোমরা বলো ডাবল ডাম্বেল, এটা একটু আলাদা কালার দিচ্ছি তোমাদের, এটাকে বলে ডাবল ডাম্বেল, তার মানে এরকম একটা ডাম্বেল, এইটা একটা ডাম্বেল, দুইটা ডাম্বেল। ঠিক আছে, আর এফ এটা একটু জটিল, এটাও দেখানো যাবে তোমাদের, তো অনেকগুলা লোভ নিয়েই এফটা হয়। ঠিক আছে, তাহলে এই যে এখানে তাহলে এল এর মান 0 খুঁজতে হবে, বলছে নয়। এই প্রশ্ন ভালো করে খেয়াল করো, তোমাদের অনেক সময় আমরা এরকম প্রশ্ন করি কিন্তু, যে তোমরা দেখবে নিচের কোনটি, তখন দেখবে কোনটি নয়, নয় মানে হচ্ছে 0 যেগুলো থাকবে সেগুলো হবে না। তোমরা কি অ্যান্সার দিছো 14 সি, 14 সি, জি 14 সি, মানে এটা 1 আছে, 1 মানে কি সেটা ডাম্বেল, তাহলে এটা বৃত্তাকার নয়, তাহলে দেখতে কেমন, তাহলে দেখতে হচ্ছে ডাম্বেলের নাই। ঠিক আছে, এরপরে 15 কোনটি আইসো ইলেকট্রনিক সেট? গুড, ভালো প্রশ্ন। আইসো মানে একই, আর ইলেকট্রনিক মানে ইলেকট্রন, তাহলে আইসো ইলেকট্রন কোনটাতে ইলেকট্রন সংখ্যা একই? দেখো প্রথমটাতে মিলাও, এটা ক্যালসিয়াম 20 দুইটা সেটে দিছে তার মানে 18, পরেরটা 19 একটা সেটে দিছে তার মানে 18, এটা 17 কোনো প্লাস মাইনাস নাই, এটা 17 হবে না, এটা 16 না সরি 18, দুইটা গ্রহণ করছে তার মানে 18। হ্যাঁ, এখানেও তাই একই কাজ করছে, হবে না, এই শুধু এখানে একটা বেশি প্লাস দিছে তাই, ক্লোরিন হবে না। এটাও দেখো 2 প্লাস হবে না, এটা খেয়াল করো, এটা 20 ওই যে উপরে লিখে দিছি, এটা 19, এটা সরি 19 না 18, দেখো একটা প্লাস তার মানে 18, এটাও 18, এটাও কিন্তু 18 রে। ঠিক আছে, মনে রাখবা ইলেকট্রন ছেড়ে দিলে, সরি প্রথমটাও 20 না, প্রথমটাও 18, ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে ওটা বাদ দিতে হয়, প্লাস থাকলে মাইনাস করতে হয়, আর মাইনাস থাকলে প্লাস করতে হয় পারমাণবিক সংখ্যার সাথে। হ্যাঁ, এইরকম। আচ্ছা ডি, জি ভাইয়া ডি। আচ্ছা এর পরবর্তীতে আমরা কোশ্চেনটা দেখি,
নিচের কোনটির প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যার সমান? প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যার সমান। প্রশ্নটা কি মনে হচ্ছে তোমাদের, ঠিক হয়েছে? হয়নি, এই দুইটা একই রকম হয়েছে। এটা উত্তর হিলিয়াম হবে। আলফা কণার প্রোটন সংখ্যা 2। একটু আগে এত বকবক করে আসতেছে আলফা কণা নিয়ে, এটাই ঠিক আছে, এটা ভুল উত্তর, ভুল প্রশ্ন। একটি মৌলের আইসোটোপ সমূহের মধ্যে ভিন্ন থাকে, এই ভালো কথা। আইসোটোপের মধ্যে তোমরা বলছো প্রোটন সংখ্যা একই, তাহলে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, ঠিক। ইলেকট্রন সংখ্যা একই, ঠিক। প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই, কিন্তু নিউটন সংখ্যা ঠিক না, নিউটন সংখ্যা আলাদা, তাহলে এটা হবে ডি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো, তোমাদের Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত? ভালো একটা প্রশ্ন করছে ভাইয়া। তাহলে আমরা একটু Fe2+ এর ইলেকট্রন বিন্যাস দেখব। তাহলে আগে Fe দেখে আসি। Fe26, তার মানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3d 4s, তাহলে 4s2, 3d6। এটা হচ্ছে আয়রন 26-এর ইলেকট্রন বিন্যাস। এখন দেখো ইলেকট্রন সে ছেড়ে দিছে দুইটা, কয়টা? এইটুকু মানে কিন্তু আর্গন, ঠিক আছে, তাহলে দুইটা ছেড়ে দিছে, তার মানে Fe2+ যখন হয়েছে, মনে রাখো তোমরা ভুল করো না, এটা আয়নের ইলেকট্রন বিন্যাসে সব সময় তার শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন আগে যায়। যদি শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন আগে যায়, তার মানে এর সবার শেষ কোনটা? 4s, তাহলে 4s থেকে ইলেকট্রন আগে ছেড়ে দিবে, তাহলে আর্গন মানে 18 থাকবেই। তার সাথে কি হবে? 3d6, আর যে দুইটা চলে গেছে সেটা 4s 0 করে দিয়ে গেছে। ও কিন্তু দুইটা ছেড়ে, সরি একটা ছেড়ে দিছে। যদি একটা ছেড়ে দেয় তাহলে এখান থেকে একটা ছেড়ে দিছে। তোমাদের অপশন টেস্ট করি, উত্তর তো নাই, আছে আছে আছে, উত্তর আছে। তাহলে কি হবে? যদি একটা ছেড়ে দেয় তাহলে দেখো এখানে একটা থাকবে, তার মানে আমরা এরকম কাজ করতে পারি 4s1, ঠিক আছে, 4s1। তাহলে এখানে তুমি 2+ দিতে পারবে না ভাইয়া, এখানে শুধু একটা প্লাস হবে। হ্যাঁ, এবার দেখো তাহলে এতগুলা হলো, শেষ কক্ষপথ থেকে যাবে কিন্তু ইলেকট্রন, তাহলে এখান থেকে একটা চলে গেছে। তাহলে ডি অরবিটালটা এবার কয় ভাগে বিভক্ত তাই দেখি। ডি অরবিটাল 5 ভাগে বিভক্ত, তাহলে ডি এর 5টা ঘর দিয়ে দিলাম, 1 2 3 4 5, ছোট করে দিলাম। হ্যাঁ, এখন আসো এখানে আছে 6টা, তাহলে এখানে 2 1 1 1 1, আর 4s থাকতেছে আর একটা 4s, আর এখানে 3d, তাহলে এখানে পাচ্ছ তুমি 4টা বিজোড়, এখানে পাচ্ছ 4টা বিজোড়, আর এখানে একটা, তাহলে বিজোড় কয়টা? 5টা। ভুল করো না, বিজোড় 5টা। এ উত্তর। 18-র বি, 18-র বি না ভাইয়া, 18-র এখানে একটা আছে, দেখে নাও। 18 1 2 3 4, আর এখানে একটা, মানে 5টা। একটু দেখো 18 নম্বরের মাহফুজুর রহমান, আরেকবার দেখেন, দেখেন ওটা এ হবে উত্তর। যদি 2+ হতো তখন এখানে 4টা বিজোড় থাকতো, কিন্তু ওরা শুধু একটা প্লাস দিছে। একটা প্লাস মানে 4s এখন একটা আছে, ঠিক আছে, তার মানে ওখানেও বিজোড় একটা আছে। আচ্ছা, এর পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই। নিচের কোন জোড়া যৌগের সম আয়ন প্রভাব বিদ্যমান? সম আয়ন এটা দ্রাব্যতার একটা অংশ, একই ধরনের আয়ন তৈরি করে, এটাকে বলে সম আয়ন। তবে এটা তীব্র তড়িৎ বিশ্লেষের সাথে একটা দুর্বল বা মৃদু তড়িৎ বিশ্লেষ্য থাকতে হয়। এখানে হওয়ার সম্ভাবনা নাই, দুইটাই সমযোজী এবং মানে এটা বিয়োজনই হয় না, ঠিক আছে, পাবে না তুমি। এইটা একটা খুবই তীব্র আর একটা জৈব যৌগ, সিএল আলাদা হবে না। আচ্ছা, আর এখানে দেখো এইটা একটা উত্তর, যে এখানে একটা তীব্র তড়িৎ বিশ্লেষের সাথে একটা মৃদু আছে, এবং এটা যদি তুমি ভাঙো তাহলে এরকম হবে H+ প্লাস HS মাইনাস, আর ওইটাকে যদি ভাঙো H+ Cl মাইনাস। এরকম অন্য কোনো যৌগ এখানে যেগুলো দেওয়া আছে একটাও ভাঙে না, তুমি কল্পনা করো, এটাও অ্যারোমেটিক হবে না। আচ্ছা, এই যে H+ এটা সমায়ন, ঠিক আছে। হ্যাঁ মাহফুজুর রহমান, জি ভাইয়া, আমি এগুলা রেখে দিচ্ছি, তোমরা চাইলে পরে দেখে নিও। তোমাদের জন্য 20 নাম্বার লাস্ট কোশ্চিন। এইটা একটু প্রশ্নে ভুল হয়েছে ভাইয়া, আমাদের একটু তোমাদের চেঞ্জ করে দিচ্ছে। একটা AlOH এখানে 3 হবে। হ্যাঁ, AlOH2 হয় না, অ্যালুমিনিয়ামের যোজনী 3, তাহলে 3 হবে। তাহলে এইটা কিভাবে উত্তর হবে ভাইয়া? কোনটা উত্তর হবে কিভাবে বুঝবো? এটা একটা বড় জটিল হিসাব আছে, তবে আসো আমরা একটু সহজ করারও চেষ্টা করব। তো তোমাদের প্রথমে আগে এখানে আমি দেখাই দিচ্ছি কি AlOH3, এটা ভাঙলে কি হয়? Al3+
প্লাস 3OH মাইনাস, OH তিনটা আছে, তাহলে এটার ঘনমাত্রা বা দ্রাব্যতা যদি S হয় এটা হয় 3S, তাহলে তুমি KSP কত দিবা? KSP বলতে হবে তোমাকে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা, তার উপর তার মোল সংখ্যা 1, আর OH মাইনাসের ঘনমাত্রা তার উপর তার মোল সংখ্যা 3, তাহলে এখানে হবে S গুণন 3S তার উপর আবার 3, তার মানে এখানে হবে S গুণন 3 এর উপর 3 দিলে কত হয় 27 আর S কিউব, তাহলে হবে 27 S পাওয়ার 4। ঠিক আছে, ডি হবে ভাইয়া, জি ভাইয়া ডি হবে। কিন্তু এত বড় ম্যাথ তুমি কখন করবে অ্যাডমিশনে? তাহলে এত করা যাবে না, এটা সংক্ষেপে ভাবতে হবে ভাইয়া কি হবে। তাহলে সংক্ষেপে যদি দেখাই একটু মনে রাখো, AlOH 3 মনে রাখবা, কোনো একটা যৌগে এই যে মৃদু তড়িৎ বিশ্লেষ্য বা এই যাদের দ্রাব্যতা তুমি নির্ণয় করবে, এদের দুইটা পার্ট থাকে, একটা ক্যাটায়ন একটা অ্যানায়ন। প্রথমে যেটা আছে ওটা ক্যাটায়ন, পরের সবগুলা অ্যানায়ন, এবং পরের আছে হাইড্রক্সিল অ্যানায়ন হিসাবে হাইড্রক্সিল আছে তিনটা। তাহলে তোমাকে আমি একটু কথা বলে দিই, কেএসপি বা দ্রাব্যতা গুণফল বের করতে হবে কিভাবে। তুমি সরাসরি দেখবা কোন মৌল বা কোন আয়ন কতগুলো আছে। তাহলে অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা, যা থাকবে সেটাই বেস দিবা, সেটাই পাওয়ার দিবা। ঠিক আছে, তাহলে এখানে আছে একটা, তার উপর দিবা 1। এখানে হাইড্রক্সিল কতগুলো আছে? 3টা, তাহলে 3 এর উপর দিবা 3, যা থাকবে সেটাই বেস সেটাই পাওয়ার। ঠিক আছে, তাহলে এটা একটা আছে 1 এর উপর 1, এটা 3টা আছে 3 এর উপর 3, এইটার সাথে S গুণ করে দিবা, এবার এই পাওয়ার দুইটা যোগ করে দিবা। তো পাওয়ার দুইটা যোগ করলে কত হবে বলো? পাওয়ার দুইটা যোগ করলে হবে 4, তাহলে তোমরা এখানে দিয়ে দিবা 4। ঠিক আছে, তাহলে 4 দিয়ে দিলা। তাহলে আমরা একটু হিসাব করে দিই, 1 এর উপর 1 মানে 1, 3 এর উপর মানে কিউব আছে, তাহলে কত হবে 27 আর S পাওয়ার 4। ঠিক, এটা উত্তর। এই এত ভাবার সময় নাই, এত ম্যাথ করতে যাওয়ার দরকার নাই, সংক্ষেপে দেখবা, কারণ তোমাদের অ্যাডমিশন টেস্ট সময় খুব কম। তো ঠিক আছে ভাইয়া, এই পর্যন্ত তোমরা একটু দেখো, আর সামনের দিনগুলোতে আমরা টপিক ওয়াইজ ক্লাস নিব, আর টপিক ওয়াইজ প্রশ্ন থাকবে, তোমাদের পরীক্ষার সুযোগ থাকবে। তোমরা যত দ্রুত সম্ভব সময় নষ্ট না করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাও, এবং এখানে কোর্স ফি খুব বেশি না, খুব কম। তোমার স্বপ্ন পূরণ করতে যদি এটাই সম্বল হিসাবে থাকে তাহলে আমরাই সার্থক, বুঝতে পারছো? তো আমরা চাই যে তোমাদের সাথে দেখা হোক অন্তত ভালো একটা পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসে। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাক, অনেক রাত হয়েছে, তোমরা অনেক ধৈর্য ধরে দেখতেছো, এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা তোমাদের নিজের তো উপকার করবেই, তার সাথে বন্ধু বান্ধবীর উপকার করো, একটু ক্লাসটা শেয়ার করে দিবা, তারা একটু দেখুক। যদি তারা উপকৃত হয় তাহলে এর যে ভালো ফলটা এটা তুমিও পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ক্লাস শেষ করলেন? জি ভাইয়া। আচ্ছা ভাই, মাইক্রোফোনটা যদি দিতেন। কাটে গেছে? কেটে দিয়েছেন লাইট? কেটে দিয়েছেন আসলে? আপনি একটা আপনার ঠিক আছে, আসেন। এখন তো সেভ দে, দেখি দেখি।